স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ছুটছে ছুটছে বহু চেনা পথ পেরিয়ে, রক্তাক্ত হাত পা, পেছনে কিছু জান্তব আক্রোশ ভরা মানুষ। এরা হুবহু মানব প্রাণীর রূপ ধরে থাকলেও এদের মধ্যে মানবিকতা নেই। নগ্ন পায়ে ছুটতে ছুটতে হোঁচট খেল পাথুরে ভরা কণ্টকাকীর্ণ ভেজা রাস্তায়। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুখ থুবড়ে পড়ল। পেছন থেকে ধেয়ে আসা বিপদের দিকে তাকিয়ে পুনরায় সামনে তাকাতেই দেখে বাবা মা হাত বাড়িয়ে কাছে ডাকছে। ঘুমের মাঝেই চিৎকার দিয়ে উঠল, আম্মি যান, বাবা যান, আনাফি মুশকিলা। হাঁপাতে থাকে। পাশ ফিরে দেখে সে নিজের কামরাতেই আছে, নিছক একটা দুঃস্বপ্ন। বাহিরে সত্যিই বজ্রনাদ। ষড় ঋতুর মধ্যে এখন সবচেয়ে অপ্রিয় হচ্ছে বর্ষা। থেমে থেমে অশনি সংকেত বজ্রধ্বনি। কেঁপে কেঁপে উঠছে বুকের মাঝে আগলে রাখা ছোট্ট ছানা। এই রুমটার আশপাশটা নির্জন, বাড়ির সবচেয়ে কর্নারের রুম। এই বাড়িতে গেস্ট আসলে এই রুমে থাকে। ঘুমে জর্জরিত চোখ দুটো খোলা থাকার কঠোর প্রতীক্ষা করেও ব্যর্থ। থাই গ্লাসের একটা লক নষ্ট। খুব জোরে শিলাবৃষ্টি হচ্ছে, শিলগুলো আঘাত করছে গ্লাসে। মনে হচ্ছে ভেঙে তোলপাড় করে নিঃশেষ করেই ছাড়বে এখনকার প্রকৃতিকে। নিজের রাজকার্য শেষ করে তবেই বিদায় নেবে এই অবিনাশী বর্ষণ মুখর রাত্রি। কি জানি, বর্ষা হয়তো এসেছে প্রিয়র কিছু খুঁজে নিতে, যা হারিয়েছে বহু কাল আগে। হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতেই সেই আর্তনাদ। মেয়েটা ঘুমিয়ে আছে গুটিসুটি হয়ে মায়ের বুকে, গলা শুকিয়ে গিয়েছে। পাশে ফিরে দেখলো বোতলে পানি নেই। এই বজ্রপাতের সময় মেয়েকে একা ছেড়ে যেতে মন মানল না। পানি রাখেই চুপটি মেরে শুয়ে আছে। মনে পড়ে গেল পুরনো স্মৃতি। এই তো বছর 6 আগের কথা। পরিবারের আপনজনদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত কতটা আন্তরিক আর স্মৃতি জড়িত, এটা অন্যরা বুঝবে না। এই বর্ষার রাতে মা বাবার বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকা, টিনের চালে ধূপধাপ বৃষ্টি, বাড়ির পাশে আম গাছটা থেকে আম পড়ছে ধূপ করে, টিনের টুংটাং শব্দে বাবাকে জাগিয়ে বাবা মেয়ে মিলে আম ঘুরিয়ে আনা, ভিজে ঝপঝপ হয়ে বাড়ি ফেরা, পরবর্তীতে মায়ের বকুনি। সেই সব হারিয়ে গিয়েছে। বুক থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। বৃষ্টি অনেকটা থেমেছে। মেয়ের শরীরে আলতো করে বালিশ চাপা দিয়ে উঠে দিয়া। বাবা মায়ের একমাত্র মেয়ে দিয়া। ইরানি মায়ের চেহারার সবটুকু সৌন্দর্য ফুটে উঠেছে দিয়ার চেহারাতে। দিয়ার বাবা বলতেন, আমার মেয়ে ঘরের প্রদীপ, তাই সাধ করে মেয়ের নাম রেখেছিলেন ফারহানা মেহতাব দিয়া। বাবার দেওয়া এখন অন্য কারো ঘরের দিয়া জ্বালাতে নিজের সর্বস্ব বিলিয়ে দিচ্ছে। খাট থেকে আলতো পায়ে নেমে শাড়ির আঁচলটা গুছিয়ে নিল। দরজার নব ঘুরিয়ে ডাইনিং টেবিলের জার থেকে পানি ঢেলে এক নিমেষে পান করলো। সামনে থাকা মাস্টার বেডরুমটাতে আলো জ্বলছে। কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো। পুনরায় নিজের শোবার ঘরে গিয়ে ছোট্ট ছানাটার পাশে শুয়ে পড়লো। এই বাড়িতে একমাত্র প্রাণ এই ছানাটা। মেয়ের মুখের দিকে তাকিয়ে কয়েকটা চুমু দিয়ে নিজেই ঘুমের সাগরে তল হারালো। পানির এক একটি ফোঁটা তীরের মতো বিঁধছে শরীরে। কানে বাজে সেই শপথ বাক্য, সেই মন্ত্র, বলো বীর, বলো উন্নত মম শির। শাওয়ারের দিকে তাকাতেই সরাসরি চোখে পানি লাগছে। এ যেন এক কঠিন সংগ্রাম পানিকে জয় করার। চোখ খোলা রাখা অসম্ভব। চলন্ত শাওয়ারের পানি তাকিয়ে এই অসম্ভবকে জয় করে তাকিয়ে আছে। শরীরের তাপমাত্রা বেড়েই চলেছে। শিল পড়া ঠান্ডা বৃষ্টিতে পানিও কেমন বরফের মতো আচরণ করছে। পাত্র পরিবর্তনে যেমন রূপ বদলে ফেলে, ঠিক তেমনি পরিবেশ পরিবর্তনে সাধারণ অবস্থা থেকে তরল অবস্থায় নেমে আসে। শাওয়ার বন্ধ করে তোয়ালে গায়ে জড়িয়ে বেরিয়ে আসে। বিন্দু বিন্দু জল এখনো তনু জুড়ে। কিছুক্ষণ তাকিয়েছিল ডাইনিংয়ে আসা মানবীর দিকে। থাই গ্লাসের দরজা ভেদ করে বাইরের চিত্র দেখা গেলেও ভেতরে কি ঘটছে তা দেখা সম্ভব নয়। ব্যালকনিতে পানি জমেছে। সবটুকু জমিয়ে থাকা পানি মুছে পরিষ্কার করে পুনরায় রুমে এসে এসি ছেড়ে দিল।
18তে তাপমাত্রা দিয়ে ঘুমানোর আপ্রাণ চেষ্টা চালানোটা এখন চ্যালেঞ্জিং। জ্বরের পরিমাপটা কাটায় কাটায় 103-এ ঠেকেছে। কম্বল মুড়িয়ে উন্মুক্ত গায়ে নিজেকে সঁপে দিল বিছানার আঁচলে। সকালের রোদ জানালা ভেদ করে দেওয়াল ছুঁয়েছে। শাহেজা কেঁদে উঠল। মেয়েটার ডায়পার বদলে মেয়েকে ফিডিং করিয়ে উঠল। মেয়ে ওঠার আগেই ফ্রেশ হয়ে নিয়েছিল। প্রথম দিকে শাশুড়ির সাহায্যে করত এসব কাজ। বাড়ির সকলের মধ্যমণি ছিল দিয়া। ছোট ননদ সব কাজে এখনও সাহায্য করে। শাশুড়ির কয়েক মাস আগে পায়ের অপারেশন হওয়াতে বেশিক্ষণ হাঁটাহাঁটি করাটা ক্ষতিকর। এক জায়গায় বসে থাকতে পারে না। ওনার রেস্টে থাকতে হয় অনেকটা সময়। ঘড়িতে 7টা, এখন দেরি হয়ে গিয়েছে। ইস, আগের রাতে দেরি করে শোয়াতেই এখন এমনটা হলো। নাস্তার টেবিলে সকলে বসে আছে। দিয়া শাড়ির আঁচল মাথায় তুলে মেয়েকে কোলে নিয়ে বের হলো। গিয়েই ডাইনিং রুমে খাবার টেবিলে দেখলো সকলে বসে গিয়েছে রীতিমতো। বড় ননদ শেফালি কটমট চোখে তাকিয়ে বলে উঠল, মহারানী উঠেছে এতক্ষণে। এভাবে পড়ে পড়ে ঘুমালে তো ঘরের কাজ আমাদের করতে হবে। মায়ের শরীরটা ভালো না, চোখে দেখা যায় না। সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করছে। দিয়া অসহায় চোখে তাকিয়ে আশেপাশে চোখ বুলালো। কেউ যদি মেয়েটাকে নিত, সে রান্নাঘরে যেত। এমন সময় শাশুড়ি এসে বলল, বড় বৌমা, আমার নাতিটাকে দাও, তুমি খাবারগুলো নিয়ে আসো, আমি ওদের দেখছি। শেফালি পুনরায় চেঁচিয়ে উঠল, করো আহ্লাদ এই ন্যাকা মেয়েকে। একবার সংসারের অবস্থা খারাপ করেছে, পরের বার। এবার শ্বশুর রায়হান মাহমুদ ধমকে উঠলেন মেয়েকে। চুপ থাকো শেফালি, খাবারের টেবিলে আমি এসব পছন্দ করি না। একদিন এমন দেরি হতেই পারে, শোরগোল করবে না। সকাল সকাল এমন কটু পরিবেশ অপছন্দনীয়। শেফালি কিছু একটা বলতে যাবে, তখনই ডাইনিং রুমে প্রবেশ করলো দীর্ঘকায় পেটানো দেহ, চুলগুলো একদম গুছিয়ে সেট করা, মুখে ক্লিন শেভ, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, কলারে সুতোর কাজ, সাথে সাদা পায়জামা পরিহিত রায়হান সাহেবের জ্যেষ্ঠ পুত্র। পাঞ্জাবির হাতা কবজি বরাবর গোটানো, হাতে একটা ফ্রেডরিক কনস্ট্যান্ট ব্র্যান্ডের ওয়াচ, চোখে মেটালিক থিন ফ্রেমের চশমা। পারফিউমটাও শ্যানেলের। পারফিউমের স্মুথ স্মেল পুরো ডাইনিং রুম জুড়ে। চেয়ার টেনে চুপচাপ বসে রায়হান সাহেবকে সালাম দিল। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। বাকি দু বোন ভাইকে দেখে দাঁড়িয়ে পড়েছে বসা থেকে। ইশারায় বসতে বলায় দুজন বসলো। রায়হান সাহেবের 4 সন্তান। মেয়ে দুটো বড় ভাইয়ের সামনে চায় না নিজেদের ঝগড়ার বোল খুলুক। বড় ভাইজানের চোখে চাহনি যথেষ্ট এদেরকে টাইট করার জন্য। সুলতানা কবির নাতনিকে কোলে নিয়ে হাঁটছে। শাহেজার বাবাকে দেখে কেমন যেন করে উঠল। শাহেজা দাদির কোল থেকে নেমে যেতেই চাইল। প্লেটে নাস্তা তুলতে তুলতে আর চোখে মেয়েকে দেখল। বাবার কোলে আসতে চাইছে মেয়ে, চোখের ভাষা বলতে চাইছে, আমাকে কোলে নাও বাবা। 2 হাতে বাড়িয়ে দিতেই ঝাঁপিয়ে পড়ল বাবার কোলে। মেয়েকে কোলে নিয়ে চুপচাপ নিজের প্রাতঃকালীন নাস্তা সেরে নিচ্ছে। মেয়ে মুখে নিজের ভাষায় কত কি বলে যাচ্ছে যার কোনো অর্থ নেই। 9 মাসের একটা বাচ্চা ছাড়া আর কি বা বলবে। রুটির একটুখানি অংশ ছিঁড়ে মধুতে ভিজিয়ে মেয়ের মুখে দিল। দিয়া রান্নাঘর থেকে দেখতে পাচ্ছে বাবা মেয়ের এই সুন্দর মুহূর্ত। নিজের বাবার কথা মনে পড়ে গেল। দিয়ার বাবাও তো এভাবে সকালে চায়ে চুবিয়ে মেয়েকে রুটি খাওয়িয়ে দিত। তবে এখানে মিসিং ব্যাপার হচ্ছে, দিয়ার পাশাপাশি দিয়ার মা আমিরাকেও খাওয়িয়ে দিতেন দিয়ার বাবা। দিয়ার বাবার এই ভালোবাসায় সিক্ত হয়ে দিয়ার মা সুদূর সৌদি থেকে দিয়ার বাবার হাত ধরে সব ছেড়ে চলে এসেছেন। নিজের নানা বাড়ি কখনো দেখেনি দিয়া। দিয়ার মাকে বলতে শুনেছে সকলের আদরের ছিল আমিয়া। বাবা ভাইয়ের ভালোবাসা ফেলে এসেছে এই দেশে। ভাবনার ছেদ হলো সুলতানা কবিরের কথায়। উনি ছেলেকে বলছেন, বাবু ছোট্ট আসবে আগামী মাসে, আমাদের কাল রাত্রে জানালো। আমি আর তোমার বাবা চাইছি ও আসলে এবার বিয়ে করিয়ে দিব। তাহলে আমরা কি মেয়ে দেখা শুরু করব? মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এমন সময় শেফালি বলে উঠল, ভাইজান, আবিরের বাবার কোনো সন্ধান পেয়েছেন? খাবার শেষ।
মেয়েকে খাওয়িয়ে মুখটা মুছিয়ে দিল টিস্যু দিয়ে। উঠে যাবে তখনই শিফা এগিয়ে এসে শাহজাদকে কোলে তুলে নিল। দুহাত ধুয়ে শেফালির দিকে তাকিয়ে বলে উঠল, থানায় ডায়েরি করা আছে, খোঁজ পেলে জানানো হবে। যে সম্পর্ক নেই সেই সম্পর্ককে পুনরায় শুরু করতে চাইছো? না না ভাইজান, আমি তাই বলিনি। আবির দেখতে চাইছিল ওর বাবাকে, তাই। ছেলেকে সামলাও, অহেতুক আবদার এই বাড়ির কারো পছন্দ নয়। শেফালির খুব আতে লেগেছে এই কথা। বড় ভাই দেখে কথা বাড়ায়নি, কিন্তু ওই যে কথায় বলে কয়লা ধুলেও ময়লা যায় না, মুখের উপর কান্না ভাব নিয়ে বলে দিল, আমার অসহায় ছেলেটাকে কিভাবে মারবো ভাইজান? ও তো শুধু বাবার কথা জানতে চেয়েছিল। রক্তচক্ষু নিক্ষেপ করলো বোনের দিকে। রায়হান সাহেব বুঝতে পেরে মেয়েকে রাগান্বিত হয়ে বললেন, শেফালি, তুমি দিন দিন মাত্রা ছাড়াচ্ছ। বড়দের মুখে মুখে তর্ক করো। তোমাকে মারতে কে বলেছে? বলেছে ছেলেকে সামলাও। মা হয়েছে অথচ এতটুকু বোঝো না কী করে ছেলে সামলাতে হয়। শেফালির মেজাজ খারাপ হয়ে গেলেও মাথা নত করে বলল, দুঃখিত আব্বু, আমাকে ক্ষমা করবেন, এভাবে বলতে চাইনি আমি। রায়হান সাহেব ছেলের দিকে তাকিয়ে বললেন, শাহাদ। থমকে বাবার দিকে ফিরল স্বল্পভাষী মানুষটা। রায়হান সাহেব জিজ্ঞেস করলেন, তুমি কি অসুস্থ? চোখ দুটো কেমন লাল লাগছে? আব্বু, আমি ঠিক আছি, রাতে ঘুম কম হয়েছে। স্বল্প কথায় উত্তর দিয়ে দরজার সামনে যেতেই পিএস পাভেল এসে গুরুত্বপূর্ণ ব্যাগ ফাইল নিয়ে বেরিয়ে গেল। এরপর আস্তে ধীরে সবাই চলে গেল। দিয়া আসলো টেবিলে। নিজের প্লেটে অল্প পরিমাণ খাবার নিয়ে খাওয়া শুরু করলো দিয়া। এর মধ্যে শিফা শাহজাকে নিয়ে রুমে গেল। শাহজা ঘুমিয়ে পড়েছে। দিয়া দ্রুত খেয়ে শাহজাকে নিয়ে গেল। মেয়েকে খাইয়ে পুনরায় ঘরের কাজ করা শুরু। অফিসের জন্য রেডি হয়ে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো। বাসা থেকে নওরিনের অফিস 10 মিনিটের পথ, তাই ভাবলো হেঁটেই যাবে। পরনে গোলাপি রঙের কোটা শাড়ি, মাথায় হিজাব থাকার সত্ত্বেও ঘুমটা তুলছে। সকালে রবির কিরণ নিয়ে কত কবি মুগ্ধ হয়ে কত কি লিখলো, অথচ এর অত্যাচার নিয়ে কেন লিখলো না? এখন যে রোদে সব জ্বালিয়ে দিচ্ছে, কি হবে? ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 8:40, অফিস 9টা থেকে। এদিকে রিক্সা চলাচল করে না, ভিআইপি জায়গা। ব্যাগ কাঁপিয়ে কর্কশ ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে পুরুষালী স্বর ভেসে এলো, কেমন আছো নীরা? মেজাজটা চটে আছে, বিচ্ছিরি একটা রোদ, আমার মাথা ব্যথা করে দিচ্ছে। সারাদিন অফিস গিয়ে একটু স্বস্তি পাবো না। চশমা পরেছো? নওরিনের জিহ্বায় কামড়। গত পরশু ডক্টর দেখিয়েছিল, ডক্টর চশমা দিয়েছে নিয়মিত ব্যবহারের জন্য, কিন্তু এই মেয়ে চশমা ব্যবহার করতে ভুলে যায়। কাতর গলায় বলল, সরি, অভ্যাস নেই তো, ভুলে গিয়েছি। আর এমন হবে না। অপর পাশ থেকে একটা দৃঢ় নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল। পর মুহূর্তেই বলল, সাবধানে যাও, এমন ভুল করো না। অফিসে গিয়ে একটা মেডিসিন নিবে। ঠিক আছে। এনিওয়ে, টিকিট কেটেছো? নেক্সট মান্থের 27 তারিখে আমরা আসছি ইনশাল্লাহ। এরপর আপনাকে আমার ঘরে তুলে নেব। নওরিন হালকা হাসলো। কথা শেষ করে ফোন রেখে দিল। কথা শুরু হয়েছিল বছর 3 আগে। ভার্সিটি থেকে ফেরার সময় নওরিন লক্ষ্য করলো পেছন থেকে একজন তাকে ডাকছে ভর দুপুর। আশেপাশে লোকজন নেই বললেই চলে, একটু ভয় কাজ করলো। এরপর আল্লাহর নাম নিয়ে এগিয়ে গেল। মানুষটা পানি আছে কিনা জানতে চাইলো। নওরিন ব্যাগ থেকে পানির বোতলটা বের করে দিল। নওরিন ভেবেছে লোকটা হয়তো পানিটুকু নিজের জন্য চেয়েছে। না, সম্পূর্ণ ভুল ছিল। সে পানিটুকু গাড়ির ইঞ্জিনে ঢেলে দিল। নওরিন বিস্ময় নিয়ে তাকাতেই বলে উঠল, আম সরি, আশেপাশে কোনো দোকান নেই যে এক বোতল পানি নিব, তাই আপনার সাহায্য লাগলো। গাড়ি ইঞ্জিনে অনেক গরম হয়ে গিয়েছে, আমাকে দ্রুত একটা মিটিংয়ে যেতে হবে। নওরিন সদবিট পেয়ে ঢোক গিলল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর গাড়ি ঠিক হয়ে গেল। নওরিনকে বোতল এগিয়ে বলল, অনেক ধন্যবাদ। আশেপাশে তাকিয়ে দেখলো আসলেই কোনো দোকান নেই এই জায়গায়। অনুরোধের সুরে বলল, আপনি কি আমার সাথে একটু সামনে যাবেন? নওরিনের মস্তিষ্ক সাড়া দিয়ে উঠল।
বসতে দিলে শুইতে চায় বাঙালি। যেই না পানির বোতল দিল, এখন সাথে যেতে হবে, কি সুন্দর আবদার। নওরিন বিনা বাক্য পেয়ে সামনে হাঁটা শুরু করলো। শাহিন পেছন থেকে নওরিনকে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। মিস XYZ, প্লিজ দাঁড়ান। নওরিন ঘুরে বলল, হোয়াট ইউ মিন বাই XYZ? আমার নাম নওরিন। নাম বলে নওরিন চমকে গেল। বাড়াবাড়ি করে ফেলেছে। উপকারী বা করার কি দরকার ছিল? এখন যদি লোকটা ছেলে ধরা হয়, ভর দুপুরে তুলে নিয়ে যায়। মিস নওরিন, গাড়ি ওখানে থাক, আপনি আমার সাথে একটু আসুন। আমি হেঁটেই আপনার সাথে যাব। আপনাকে আগে এক বোতল পানি কিনে দিই। আমার খুব খারাপ লাগছে, এভাবে আপনার খাবার পানিটা আমি কাজে লাগালাম। নওরিন বিস্মিত হয়ে দেখল এই পানির বোতল কিনে দিতে গাড়ি করে নিতে চাইল। আর সে কত কি লোকটাকে ভাবতে শুরু করলো। নওরিন বলে উঠল, লাগবে না, বাসায় তো যাচ্ছি। না, তবুও আমি ঋণী থাকতে চাই না। নওরিন বুঝলো নাছোড় বান্ধা লোক। শেষমেশ বলল, আপনি গাড়ি নিয়ে মেন রাস্তায় যান, আমি দেখা করছি ওখানে। আপনিও চলুন, আমার চরিত্র আলহামদুলিল্লাহ ভালো, আপনাকে ট্রাপে ফেলবো না। আল্লাহর উপর ভরসা রেখে গাড়িতে উঠুন। কি জানি সেদিন কি হয়েছিল, সে যে গাড়িতে উঠল, এখনো একই গাড়িতে চলছে দুজন। জীবনটা কি অদ্ভুত, রহস্যে ঘেরা। বেশ কয়েকদিন থেকে শরীর খারাপের আভাস পাচ্ছে। মাইগ্রেনের পেন বেড়ে গিয়েছে। মা সমতুল্য অভিভাবক সুলতানা কবিরের আদেশ অগ্রাহ্য করার সাধ্য ছিল না বলেই হসপিটালে এলো। ডক্টর দেখিয়ে বাসায় ফিরেছে 3 জন। মা এবং মেয়ের সাথে শিফা আছে। বড় ভাবিকে শিফার বেশ পছন্দ। মেয়েটা শান্ত শিষ্ট থাকে। বড় আপা যে কেন ভাবির পেছনে লেগে থাকে, এটাই শিফার মাথায় ঢুকে না। শিফার কোলে এখন শেহজা। শেহজা শিফার মতে দুনিয়ার সবচেয়ে কিউট বাচ্চা। ফর্সা গাল দুটো সারাক্ষণ চেরির মতো টস টসে লাল হয়ে থাকে। সিল্কি সিল্কি চুল, একদম পিঙ্কিশ ছোট্ট ঠোঁট দুটোতে কি আদো আদো করে কথা বলে। শিফা ভালো করে দেখে মেয়েটা কার মতো হয়েছে। সবাই বলে বড় ভাইজানের মতো। শিফা দেখলো গায়ের রং, নাক, ঠোঁট অনেকটাই ভাবির মতো। চেহারার আদল আর হ্যাজেল আইস বড় ভাইজানের। শেহজার সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে শেহজার হাসি। হাসলে মনে হয় যেন পৃথিবীতে দুঃখ বলতে কিছুই নেই। গাড়ির গ্লাস অনেকখানি খোলা, এসিতে দম বন্ধ হয়ে আসে দিয়ার। চোখেতেই চোখ আটকে গেল একটা পোস্টারে। পোস্টারটা এক নজর ভালো করে দেখতে লাগলো। জ্যামের কারণে গাড়ি থেমেছে। পোস্টারে কি স্বাচ্ছন্দ্যে মানুষটার ছবি আটকানো, মুখে ভুবন ভুলানো হাসি, এক হাত উঁচু করে ছবি তোলা, পরনে সাদা পাঞ্জাবি। লেখা আছে, ঢাকা আসনের এমপি শাহাদ ইমরোজের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা। পোস্টারটা সম্ভবত ঈদের সময়ের। মানুষটাকে এত স্নিগ্ধ লাগছে, গাড়িটা হঠাৎ টান দিল জ্যাম শেষে। পোস্টারটা অনেক দূরত্বে চলে গেল, ঠিক দিয়ার জীবনের মতো মিলিয়ে গেল দূরে। দিয়ার জীবনেও সব সুখ মিলিয়ে গিয়েছে। এই যে পোস্টারে হাসি মুখে দাঁড়ানো মানুষটা দিয়ার স্বামী। বিয়ে হয়েছে এখন 2 বছর। 2 বছরে বিয়ের প্রথম একটা মাস ভালোই কেটেছিল। এরপর জীবনের সব অন্ধকার নেমে আসে। 2 বছরে মানুষটা আর একটিবার ফিরে তাকায়নি, কথা বলেনি স্বাভাবিকভাবে। বিচ্ছেদ ঘটিয়েছে মন ও শখ আমরা হতে। গুরুত্ব পায় মেয়েটা আছে বলে, নতুবা কবে আবর্জনার মতো ফেলে দিত। দুহাত দিয়ে চোখ মুছে নিল। গাড়ি বাড়ির সামনে এসে থেমেছে। এই গাড়িটা শ্বশুরের। সচরাচর এই বাড়ির মেয়েরা রিক্সা, সিএনজি এবং বাসে চলে অভ্যস্ত। শ্বশুরের করা আদেশ স্বাবলম্বী হতে হবে, শিখতে হবে পথ চলা। মেয়েরা পরনির্ভরশীল হওয়াটা রায়হান সাহেবের বড্ড অপছন্দের। সেদিন ছোট ননদ শিফাকে দেখলো বাগানের প্রাঙ্গণে সাইকেল চালাতে। মনের অদম্য ইচ্ছে ছিল সাইকেলটা ছুঁয়ে দেখার। অচিরেই দমিয়ে ফেললো অযাচিত ইচ্ছেটুকু। গাড়ি থেকে নেমে বাড়ির দিকে পা বাড়ালো। প্রবেশদ্বারে পা রাখতেই দেখা গেল মুখের উপর দ্য ডেইলি স্টার মেলে ধরেছে। বাসায় ফিরে একবার এই পত্রিকাতে নজর বুলিয়ে নেওয়া ওনার রোজকার রুটিন।
এখন এত তাড়াতাড়ি কি করে আসলো? শিফা এবং দিয়া দুজনেই সালাম দিয়ে ভেতরে ঢুকলো। শিফার কোল থেকে মেয়েকে নিয়ে মেয়ের সাথে কথা বলছে। দিয়া কোনো কথা না বলে রুমে এসে দরজা আটকে দেয়। ব্যাগটা একপাশে রেখে ছুটে যায় ওয়াশরুমে। দরজা আটকে দিয়ে চাপা কান্না ছেড়ে দিল। কাকে দেখাবে এই আর্তনাদ? কেন মানুষটা এমন করে? কে আছে এখন চোখের সামনে নিজের মানুষটা থাকতে, অথচ তাকে যোজন দূরত্ব মেনে চলতে হয়? ক্রন্দনরত ফোলা চোখ মুখ গোসল সেরে বের হলো। আলমারি থেকে সবুজ রঙা তাঁতের জড়ি পাড়ের একটা শাড়ি বের করে পরলো। শাড়ি পরার অভ্যেসটা এই বাড়িতে হয়েছে। নিজের বাড়িতে যখন ছিল তখন কারুকার্য শোভিত স্কার্ট ছিল সঙ্গী। আমিরার হাতের কাজ শোভা পেত সেই সব স্কার্টে। এরপর যখন মজুমদার বাড়িতে আসলো তখন আনারকালি ছিল প্রথম পছন্দ। বাড়ির মেয়েরা বৃত্তের মতো গোল পা অব্দি লম্বা আনারকালিতে অভ্যস্ত। দাদা হামিদ মজুমদার বাড়িতে কড়া নিয়ম রেখেছিলেন মেয়েদের জন্য। রাজবাড়ির মতো ছিল দিয়ার দাদা বাড়ি। অন্দরমহলে প্রবেশ করার কোনো অধিকার ছিল না পুরুষদের। দাদা সাহেব আদর করে নাতনিকে ডাকতেন মেহতাব বিবি। দাদা সাহেবের চোখের মণি মেহতাব ছিলেন। দাদি মজা করে বলতেন আমার দোসর। পুরনো কথা মনে পড়ে যায় মাঝে মাঝে, স্মৃতি থেকে বেরিয়ে এলো। এই বাড়িতে শাশুড়ির আদেশ শাড়ি পরাটা বাধ্যতামূলক। শাহেজাকে খাওয়াতে হবে ভেবে রুমের দরজা খুলে বের হলো। এখানে বাবা মেয়ে ড্রয়িং রুমে খেলছে। বিষয়টা দেখতে বেশ মনোমুগ্ধকর। বোঝাই যাচ্ছে না এত বয়সী এই খটখটে মানুষটা বাচ্চার সাথে এভাবে খেলতে পারে। মানুষটার বয়স 30 বা 32-এর নারীদের জন্য রাতচটক হলেও দিয়ার সাথে বড্ড বেমানান। এমপি হিসেবে প্রথমবার দাঁড়িয়েই জিতে গেল। রায়হান সাহেব এমপি ছিলেন, চারদিকে প্রভাব ভালো। বাড়িতে যখন বিয়ের প্রস্তাব গেল তখন চাচা এক কথায় রাজি হলেও চাচি বেশ অসন্তুষ্ট ছিল। কতভাবে বিয়েটা ভাঙার চেষ্টা করেছিল। নিজের মেয়ের সাথে এত স্বনামধন্য পরিবারের ছেলের বিয়ে দিতে পারলে বোধহয় চাচির স্বাদ পূরণ হতো। শেষমেশ শ্বশুর রায়হান মাহমুদ এবং শাশুড়ি সুলতানা কবির কারো কথায় কান্না দিয়ে দিয়াকে ঘরের বউ করে আনে। হিরে ছেড়ে কে কয়লায় মুখ দেবে? মানুষ তো রূপের পূজারী। ইরানি মায়ের মেয়ের রূপে এক দেখাতেই ঘায়েল হয়ে যায় সবাই। বিয়ের সময়টাতে মনোহর পুরো গ্রামের সরকারি কলেজে বাংলা সাহিত্যে অধ্যয়নরত ছিল। সাহিত্যের রসটা এসেছিল দিয়ার বাবাকে দেখে। গত 2 বছরে গুটি কতকবার পরীক্ষা দিতে গিয়েছিল কলেজে। দিয়ার বাবার সাথে দিয়ার মায়ের পরিচয়টা যথেষ্ট রোমান্টিক। দিয়ার বাবা মা দুনিয়াতে না থাকলে সব কিছুই ফিকে হয়ে যায়। যেদিন দিয়ার বাবা মা মারা গেল সেদিন মনে হলো দিয়া কেন বেঁচে আছে। এই দুনিয়া তো দিয়ার জন্য একটা অপরিচিত জায়গা। কে আগলে রাখবে দিয়াকে? 17 বছর বয়সে দিয়ার বাবা মাকে হারিয়ে অনেকটাই ভেঙে পড়েছিল। তখন দিয়ার বাবা মায়ের বিয়ে না মেনে নেওয়া দাদা সাহেব আগলে নিলেন দিয়াকে। এরপর দাদার আদর্শে বেড়ে উঠেছিল দিয়া। নতুনভাবে বাঁচতে শিখিয়েছেন। হামিদ মজুমদার ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও সম্মানিত ব্যক্তি। দিয়ার বাবা মারা যাওয়ার 3 বছরের মাথায় দাদাকে হারায়। সম্পত্তির বিশাল অংশ দাদা সাহেব দিয়ার নামে করে দিয়েছেন, এই খবর কিছুদিন আগে চাচাতো ভাই দিয়েছে। দেখতে মায়ের মতো হুবহু সেই মেয়েকে দিয়ে যে কোনো ছেলে মনস্কামনা পূর্ণ করতে এক পা এগিয়ে থাকবে। উচ্চতায় সাধারণ নারীদের চেয়ে খানিকটা বাড়ন্ত। 5 ফিট 5 ইঞ্চি উচ্চতা নিশ্চয়ই যাতা নয়। কুচকুচে কালো চোখের মণি, ঘন লম্বা পাপড়িতে ঘেরা চোখে যেন জন্ম কাজল দেওয়া। এই মায়ায় পড়লে যে দিয়ার এই সর্বনাশ চাচা তা হারে হারে টের পেয়েছিলেন। নিজের ঘরেও এই অনল রাখতে চাননি তিনি। সবাই কত কি বলে খেপিয়েছে, কিন্তু তিনি অটল ছিলেন ভালো পাত্রস্থ করার জন্য দিয়াকে। চাচাই সঠিক ছিলেন। ভাবনা থেকে বের হয়ে পুনরায় মেয়ের সাথে খেলা করা মেয়ের বাবার দিকে নজর দিল। একদম পরিপূর্ণ একজন মানুষ। ব্যক্তিত্বের প্রেমে পড়াটা অন্যায়ের না। গাম্ভীর্যের প্রেমে না পড়লে মনে হবে যেন কিছু মিস হয়ে গেল। তাকে হাসতে দেখা যায় খুব কম, কিন্তু মেয়ের আশেপাশে থাকলেই হাসে। সব মিলিয়ে এই মানুষটা খুব কষ্ট লাগে যখন ভরা মজলিসে মেয়েকে সকলের সাথে পরিচয় করিয়ে দেয়, স্ত্রীকে কারো কাছেই পরিচিত করে না। সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালো। এখন ড্রয়িং রুমে শ্বশুর শাশুড়ি শিফা এবং সাহাদ। শাশুড়ি দিয়াকে দেখে বলল, বড় বৌমা, ডাক্তার কি বলেছে? দিয়া উত্তর দেওয়ার আগে শিফা বলল,
ভাবিকে মাথার টেস্ট দিয়েছে ডক্টর। ডক্টরের মুখটা কেমন যেন ছিল আম্মু। ভাবি টেস্ট না করেই চলে এসেছে। দিয়া বাধা দিয়ে বলে উঠল, না আম্মু, ওরকম কিছু না, এমনি। আর আপনি তো জানেন ডক্টর একটু বাড়িয়ে বলে। না বৌমা, তোমার টেস্ট করানো উচিত ছিল, কাজটা ঠিক করনি। কাল গিয়ে করিয়ে আসবে, আমি বলে দেব। শ্বশুরের কথা অগ্রাহ্য করার যে কোনো ক্ষমতা নেই এটা বুঝতে পারছে। মাথা নেড়ে সম্মতি জানালো। শিফার দিকে তাকিয়ে বলল, শেফা শেহজাকে খাওয়াতে হবে। শিফা ভাইয়ের দিকে তাকাতে শাহাদ শিফার কোলে মেয়েকে দিয়ে উঠে দাঁড়ায়। শিফার বাবা মাকে উদ্দেশ্য করে বলে, আম্মু, কালকে ছাদের হল রুমটা ক্লিন করে রাখবেন। আমি সকালে লোক পাঠিয়ে দিব, ওরা সাজিয়ে দিবে। আমার একটা মিটিং হবে সেখানে। ঠিক আছে বাবু। দিয়া মেয়েকে নিয়ে রুমে চলে গেল। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেই দেখলো ফোন এসেছে। ফোন স্ক্রিনে নাম উঠেছে চাচি। দিয়া তার ছেলের হাসি হাসলো, ফোনটা রিসিভ না করে বন্ধ করে দিল। এভাবে প্রায় গত 6 মাস করছে। এই মহিলার কথা ভাবতেই মন মেজাজ খেপে যায়। কম কষ্ট দেয়নি তাকে। খাট থেকে নেমে রুম থেকে বেরিয়ে শিফার রুমে আসলো। শিফা তখনও পড়ছে। মেয়েটা এবার 10ম শ্রেণীতে। শিফাকে অনুরোধ করলো শেহজার পাশে গিয়ে শুতে। শিফা খুশি হয়ে চলে গেল। দিয়া বাড়ির লিভিং রুম থেকে বের হয়ে করিডোর দিয়ে এগিয়ে গেল দোতলার রুফটপে। দোতলা 3 তলা মিলিয়ে রায়হান সাহেবের বাড়ি। বাড়িটা শখ করে বানিয়েছেন। দোতলার এই রুফটপটা গোছানো। অনেকগুলো দেশি বিদেশি জাতের পিটুনিয়া ফুল, ড্রাগন, অ্যাভোকাডো ফল গাছ লাগানো। এখানে সবার আসার অনুমতি নেই, স্পেশালি দিয়ার তো নেই। শাহাদের নিজের হাতে লাগানো সব কটা গাছ। নিজেই যত্ন করে এসব গাছের। কাল শাশুড়িকে বলে এই ছাদের চাবি নিয়ে রেখেছিল। মন খারাপ হলে এখানে আসবে বলে ঠিক করেছে এখন থেকে। কারো কথা শুনবে না। ওই লোকের যদি ইচ্ছে হয় নিজে এসে বারণ করুক, তখন না হয় চলে যাবে। অন্য কিছু তো চায়নি। একটু স্বস্তির জন্য এই ছাদে আসার অনুমতি চাইবে না হয়। ছাদের মাঝে একটা সুইমিং পুল আছে। মানুষটা এখানে প্রায় আসে। দিয়া শাড়ি খানিকটা তুলে পুলের নীল পানিতে পায়েল পরা সাদা পাজরা ভেজালো। পায়েলের শব্দে ঝনঝন করে উঠল পুল সাইড। আঁচল বিছিয়ে গেল অর্ধেক পুলে, বাকিটুকু পানিতে। আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অভিমানী গলায় বলল, কেন আমার জীবনে সব দিয়েও সবটা কেড়ে নিলে? আমি তো মেনে নিয়েছিলাম আমার ভাগ্যকে, তাহলে কেন কেড়ে নিলে মানুষটার ভালোবাসা? বাড়ির সবচেয়ে বড় মাস্টার বেডরুম থেকে সরাসরি দেখা যায় এই ছাদ। বারান্দায় দাঁড়িয়ে দুটো তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত প্রখর নেত্র নজর রাখছেন শাড়ি পরা দীর্ঘল কেশিকন্যার উপর। হঠাৎ ঝুম বৃষ্টি এসে ভিজিয়ে দিল। দিয়া এখনো চুপচাপ, ভিজেই যাচ্ছে। উপর থেকে সেই দৃশ্য দেখছে কেউ। বেশ কিছুক্ষণ পর উঠে দাঁড়ালো। ভেজা কাপড়ের পানি চিপে ধীর পায়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই রুম থেকে বেরিয়ে এলো মানুষটা। এক নজর দেখে চোখ নামিয়ে পানির বটলটা নিয়ে রুমে চলে গেল। এভাবে অগ্রাহ্য করলো মানুষটা। দিয়া তখনও নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শীতল দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল নিজের রুমে। আলমারি থেকে একটা শাড়ি বের করে গোসল সেরে পরে নিল। শিফা ঘুমিয়েছে আরও আগে। একপাশ করে নিজেও শুয়ে পড়ল। একটার পর একটা নাস্তা বানাতে বানাতে হাঁপিয়ে উঠেছে। আফিয়া খালা 2 হাতে কাজে সাহায্য করছে দিয়াকে। সকাল থেকেই শরীরটা ম্যাজ ম্যাজ করছে। শ্বশুর আজ ফুলকো লুচি খাবে খাসির মাংস দিয়ে। শিফা চেয়েছে এগুলোর সাথে ভাবির হাতের স্পেশাল সালাড। শেফালি এবং ছেলে খাবে ভুনা খিচুড়ি। কিছুক্ষণ আগে শাশুড়ি এসে মাংস কেটে ধুয়ে দিয়েছে। সুলতানা কবির মানুষটা ছেলের বউয়ের প্রতি যথেষ্ট মায়াশীল। অসুস্থ না থাকলে কাজগুলো বুঝিয়ে দেয়। তার মনে একটাই আক্ষেপ, ছেলেটা বউয়ের সাথে যদি তার জীবদ্দশায় ঠিকভাবে সংসার করতে না পারে, মেয়েটার কি হবে? এই নিয়ে রায়হান সাহেবেরও চিন্তার অন্ত নেই। ছেলে 2 বছর ধরে বউয়ের সাথে কথা বলা তো দূর, ঠিকমতো মুখও দেখে না। আম্মু ওঠেন, রেস্ট নিন, বাকিগুলো আমি করে নিব। মেয়েটা এত যত্ন করে, শাশুড়ির মনেই হয় না পরের মেয়ে। তার ঘরেও মেয়ে আছে। শেফালিটা ঝগড়াটে স্বভাবের জন্য সংসারটাও ঠিকমতো করতে পারল না।
দিয়া ধরে শাশুড়িকে উঠিয়ে দিলেন রান্নাঘর থেকে। সকলের আবদার পূরণ শেষে খাবার নিয়ে গেল টেবিলের আফিয়া খালা। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।